হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 লেন্স অর্থাৎ গোলীয় তলে কিংবা বক্রতলে প্রতিসরণ অধ্যায়ের থিওরি পোরশনের এটা লাস্ট ভিডিও। এরপরে আমরা ফর্মুলা, এমসিকিউ, সেট 1 সেট 2 অঙ্ক নিয়ে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। কিন্তু থিওরি পোরশন এটা লাস্ট ভিডিও এবং টপিক হচ্ছে কি না লেন্সের ক্ষমতা। এই টপিকটাই আমাদের বাকি রয়েছে। দেখবে তোমাদের বইতে 663 এবং 664 ইনিশিয়াল স্টেজে এটা রয়েছে। তো লেন্সের ক্ষমতা সম্বন্ধে দশম শ্রেণীতে তোমরা একটু পড়েছো, তো আমরা সেই আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাব। তোমরা জানো উত্তল লেন্স কিংবা অবতল লেন্স এর উপরে যদি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে, সাপোজ ধরো আমি উত্তল লেন্সের কথাই যদি বলি, তাহলে কি হয় না সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়লো, আপতিত হলো এরকম। তাহলে আপতিত হওয়ার পর কি হয় না, যদি আমি এটাকে প্রধান অক্ষ ধরি তাহলে কি হয়েছে না প্রধান অক্ষের একটা বিন্দুতে গিয়ে রশ্মিগুলো মিলিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি, এটাকে আমরা ফোকাস বলি, এবং এই রশ্মিগুলো দেখো অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত হচ্ছে। আর যদি এটা অবতল লেন্স হয়ে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখি, যদি এটা প্রধান অক্ষ হয়ে থাকে না সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এলো, আপতিত হলো এরকম, তাহলে আপতিত হওয়ার পর যদি এটা আমি তার মেশ কিংবা এখান থেকে যদি আমি ড্র করে নিই, তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না এরা অপসারী রশ্মিগুচ্ছতে পরিণত হচ্ছে এরকম। আর যদি এটাকে আমরা এরকম বর্ধিত করি তাহলে আমরা দেখেও ছিলাম যে এরকম একটা বিন্দুতে গিয়ে তারা কি হচ্ছে মিলিত হচ্ছে, কিংবা একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে অর্থাৎ কি না এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে এই জায়গাতে মিলিত হচ্ছে। তার মানে আমরা বিজ্ঞান ভাষায় কি বলবো না এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। একে আমরা বলি অবতল লেন্সের ফোকাস। তাহলে লক্ষ্য করে দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যে ক্ষেত্রে অভিসারী রশ্মিগুচ্ছ পাওয়া গেল, অবতল লেন্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ পাওয়া গেল। এইখান থেকে আমাদের লেন্সের ক্ষমতা কিংবা পাওয়ার অফ লেন্স এটা ডেফিনেশন কিংবা সংজ্ঞা দেওয়া যেতে পারে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর সেইটা অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত হচ্ছে, তো লেন্সের আলোক কেন্দ্র থেকে কত কাছে সেটা মিলিত হচ্ছে তার সামনে, তার সেই লেন্সের ক্ষমতা তত বেশি। এবার এই ক্ষেত্রেও তাই, কত কাছে থেকে লেন্সে অপসৃত হচ্ছে কিংবা কত সামনের দিক থেকে অপসৃত হচ্ছে ততটাই বেটার কিন্তু সেই লেন্সের ক্ষমতা। ওই জন্য দেখবে সংজ্ঞাতে বইতেও বলা রয়েছে একটি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপতিত একটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসারী, কত বেশি মানে কি কত তাড়াতাড়ি তারা মিলিত হচ্ছে। সাপোজ যদি এটা এইখানে মিলিত হতো এইখানে, তাহলে যে লেন্সের ক্ষেত্রে এখানে মিলিত হবে তার কিন্তু ক্ষমতা কম, কারণ সে অনেক দূরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে আলো কেন্দ্র থেকে অনেক দূরে মিলিত হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো তো অনেকটা কাছে মিলিত হচ্ছে, ওই জন্য এর ক্ষমতা কিন্তু বেশি। অবতলের ক্ষেত্রেও তাই, যদি এখানে না হয় যদি এখানে মিলিত হতো তাহলে কিন্তু এর ক্ষমতা কিন্তু কম দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা কি বলবো, লেন্সের ক্ষমতা মানে হচ্ছে তার উপর যখন প্রধান অক্ষের সমান্তরাল যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়ার পর কিংবা আপতিত হওয়ার পর কত বেশি অভিসারী কিংবা কত বেশি অপসারী রশ্মিগুচ্ছতে পরিণত হচ্ছে, যত সামনে গিয়ে মিলিত হবে কিংবা যত সামনে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তত বেশি সে কিন্তু তার ক্ষমতা। তাহলে এক কথায় যেটা বইতে লেখা আছে সেটাই বলবো, কত বেশি অভিসারী বা কত বেশি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। নেক্সট যেটা আমরা দেখতে পেলাম এখনই যে উত্তল লেন্সের ক্ষেত্রে যত বিফোর মিলবে আর যত পরে মিলবে, তার যত বিফোর যত সামনের দিকে মিট করছে কিংবা মিলিত হচ্ছে সেটা হচ্ছে তার বেশি ক্ষমতাকে বোঝায়। আর অবতলের ক্ষেত্রে যত সামনে থেকে অপসৃত হচ্ছে, এখানে হলে আমি কি বলেছিলাম কম ক্ষমতা, এখান থেকে হলে বেশি ক্ষমতা। তো যত ক্লোজ অপসৃত হচ্ছে বলে মনে হবে তত কিন্তু তার ক্ষমতা বেশি। তো তোমাদের নেক্সট আর্টিকেলে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে। তাহলে এখান থেকে তোমরা পরিষ্কার হচ্ছে যে যদি এটা আলোক কেন্দ্র হয় ও এটা এফ, তাহলে ও টাই হয় ফোকাস দৈর্ঘ্য, এই ক্ষেত্রেও তাই ও এফ টাই হয় ফোকাস দৈর্ঘ্য। তাহলে এফ এর মান যত কম হবে তত আগে মিলিত হবে কিংবা তত সামনে থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হবে। এই জন্য সবসময় বলা হয় কম ফোকাস দৈর্ঘ্য যুক্ত সে উত্তল লেন্স হোক কি অবতল লেন্স হোক তারই কিন্তু ক্ষমতা বেশি হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে পি এর সঙ্গে মানে পাওয়ারের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের অর্থাৎ এফ এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। এইটা আমরা এখনই আলোচনা করব। তাহলে
লেন্সের ক্ষমতা যদি p হয় সেটা p সমান হবে 1/f। এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে পরিমাপ করি কিংবা কি না, SI তে এই p এর একক, SI তে p এর একক হচ্ছে ডায়োপ্টার, আর ডায়োপ্টারকে বড় হাতে d দিয়ে আমরা লিখে থাকি। এই যে ডায়োপ্টার একক যখন পরিমাপ করা হয় সেই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে 1/f, এই f টাকে কিন্তু মিটার এককে প্রকাশ করা হবে। যদি দেখবে বইতেও তোমরা লক্ষ্য করে দেখবে ডায়োপ্টার এককে যদি করা হয় সেই ডায়োপ্টার একক মানেই হচ্ছে মিটার ইনভার্স। তার মানে কি মিটার এককে ফোকাস দৈর্ঘ্য। একক হবে কি d মানে ডায়োপ্টার, বা যেটাকে আমরা SI তে লিখি মিটার ইনভার্স। দেখা গেল কি অঙ্ক যখন আমরা করি আর কি, তো অঙ্ক করার সময় কি হয় না, এই ফোকাস দৈর্ঘ্যের যে মান থাকে সেটা তো সেমিতেই থাকে সাধারণত, 10 সেমি 20 সেমি 15 সেমি এরকম হয়ে থাকে মানগুলো। তো তখন কি হয় আমরা আইদার মিটারে কনভার্ট করে নেব আর ফর্মুলাটাকে চেঞ্জ করে নেব। 1 মিটার সমান 100 সেমি, তাহলে এটা লিখে নেব 100। এবারে সেন্টিমিটার এককে ফোকাস দৈর্ঘ্য, ঠিক, তখন কিন্তু আর কোনো সমস্যা থাকছে না, কিংবা ডায়োপ্টারও লিখতে পারি। তো বইতে দেখবে দুটোই লেখা রয়েছে, দুটোই ওভাবে মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন লেন্সের ক্ষেত্রে p পজিটিভ আর কোন লেন্সের ক্ষেত্রে p নেগেটিভ হবে। তোমরা জানো উত্তল লেন্সের ক্ষেত্রে f এর মান পজিটিভ হয়, তাই উত্তল লেন্সের ক্ষমতা পজিটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা হবে নেগেটিভ। এটা একদম সহজ, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। উত্তল লেন্সের ক্ষেত্রে যেহেতু f এর মানটা নেগেটিভ, এটা দেখতেই পাচ্ছ আলোক কেন্দ্র থেকে লেফট দিকে রয়েছে তাই সেটা নেগেটিভ, আর এর ক্ষেত্রে পজিটিভ কেন না এই দিকে থাকে, ওই জন্য দেখো পজিটিভ। তো বইতে তোমরা এটাও দেখতে পাবে। তার মানে এটাই বলতে চাইছি যে আমরা এই পজিটিভ আর নেগেটিভ থেকে লেন্সের প্রকৃতি সম্বন্ধে জানতে পারবো। যে পজিটিভ আছে তার ডেফিনেটলি সেটা উত্তল লেন্সকে করেসপন্ড করছে, আর নেগেটিভ আছে তার মানে এটা অবতল লেন্সকে করেসপন্ড করছে। বইতে যেরকম একটা উদাহরণ রয়েছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে উত্তল লেন্সের তারা বের করছে ক্ষমতা, তাহলে কত হবে p = 100/20, তাহলে উত্তর হবে 5 dpt। এই dpt মানে কি না ডায়োপ্টার, এটাকে আমরা ক্যাপিটাল দিয়েও লিখি আবার নরমালি dpt ও লিখি কিংবা পুরো ডায়োপ্টারও লিখি। একই ভাবে দেখবে একটা -4 ডায়োপ্টার ক্ষমতা লেন্সে প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তাহলে -4 রয়েছে, তাহলে -4 লিখব, আর এদিকে কত হবে 1/f। এইবার এই যে -4 ডায়োপ্টার বলে দিয়েছে তার মানে কি অলরেডি সেটা SI তে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে আবার আমাদের এই 100 কিন্তু এখানে বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ সে অলরেডি ডায়োপ্টার এটাকে কনভার্ট হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা f সমান কত পাচ্ছি না -1/4, অর্থাৎ -0.25 মিটার। ওই জন্য দেখবে বইতেও উত্তর রয়েছে -0.25 মিটার। অনেক সময় কি হয় এই ডায়োপ্টার থাকা সত্ত্বেও এখানে 100 বসে দেওয়া হয়, তো সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অলরেডি SI তে কনভার্ট হয়ে গেছে যেহেতু প্রশ্নতে 4 ডায়োপ্টার রয়েছে। প্রকৃতি কিভাবে জানতে পারছি না, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে ডেফিনেটলি ইট করেসপন্ডস টু কনকেভ লেন্স, তাহলে ওই জন্য দেখো এটা অবতল লেন্সকে বোঝাচ্ছে। নেক্সট যেটা আমাদের আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে লেন্সের সমবায় ক্ষমতা। ধরো পরপর দুটো কি তিনটে কি চারটে লেন্স পরপর যুক্ত আছে। এবার ব্যাপার হচ্ছে সেই লেন্সটা কি প্রকৃতির পরে যতগুলো থাকবে সেগুলো কিন্তু পরপর যোগ হবে, অর্থাৎ এরকম ডট ডট। যদি চারটে থাকে তাহলে p1 + p2 + p3 + p4, যদি পাঁচটা থাকে তাহলে p1 + p2 + p3 + p4 + p5। এবার তোমরা বলবে স্যার অবতল হলে তো প্লাস থাকবে, অবতল হলে মাইনাস। হ্যাঁ, আগে তোমরা এক্সপ্রেশনটা লিখে নেবে, তার মধ্যে যেগুলো অবতল থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। আর যদি দেখো সবগুলো অবতল তো পুরোটা মাইনাস হয়ে যাবে, আর যদি দেখো সবগুলো উত্তল তাহলে পুরোটা যোগ হয়ে যাবে। তো এটা আমাদের এইচএস পরীক্ষাতে রেফারেন্স অঙ্ক করার সময় খুবই কাজে লাগে। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে লেন্সের ক্ষমতার সঙ্গে লেন্সের বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। তো আমরা এগুলো যা পড়লাম তোমরা মনে করে দেখো, আমরা লেন্স নির্মাতার সূত্র পড়েছি,
সেইখানে এরকম একটা সূত্র আমরা দেখেছি, এরকম সূত্র 1/r1 - 1/r2। এই যে সূত্রটা আমি বললাম, যেটা তোমরা পরিচিত সূত্র, লেন্স দ্বিমাত্রা সূত্র, ভেবে দেখো যদি কোনো উত্তল লেন্সে দুটো তলই উত্তল হয়, মানে উভয় তল উত্তল, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে r1 পজিটিভ আর r2 হয় নেগেটিভ। এবারে যেহেতু বলা রয়েছে যে উভয় তল উত্তল এবং তাদের বক্রতা ব্যাসার্ধ একই, তাহলে বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যদি r1 = r2 = r হয়, তাহলে এটা r2 নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল, তাহলে কত আসছে 2/r μ - 1। এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে 1/f = 2/r μ - 1। এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, এটা 1/f, তাহলে 1/f আবার কি কত হয় না p হয়, তাহলে আমরা বলতে পারি অতএব p = 2/r μ - 1। তাহলে দেখো ক্ষমতার সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক পাওয়া যাচ্ছে। কি সম্পর্ক না p সমানুপাতিক 1/r, তার মানে যার বক্রতা ব্যাসার্ধ বেশি তার ফোকাস দৈর্ঘ্য বেশি, সেই জন্য তার ক্ষমতা কম। কারণ বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য বেশি হলে ক্ষমতা কম হয়, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কিন্তু ক্ষমতা বেশি হয়। তো এই জিনিসটা তোমরা দেখবে, তোমাদের বইতেও আলোচনা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার দুটো তল উত্তল রয়েছে আবার সমানভাবে, তার জন্যই এটা হচ্ছে, কারণ না হলে কি হবে, শুধু উভয় তল উত্তল হলে হবে না, সেই ক্ষেত্রে r1 r2 মান রয়ে যাচ্ছে। এই যে ফর্মুলাটা আমরা করলাম, উভয় তল উত্তল এবং সম ব্যাসার্ধ মানে বক্রতা ব্যাসার্ধ যুক্ত, ওই জন্য আমরা r1 = r2 = r পুট করতে পেরেছি। নেক্সট রয়েছে অবতল লেন্সের ক্ষেত্রে যদি বের করা হয়, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে না একই জিনিস দাঁড়াবে, সেটা কি না 1/f আমাদের μ - 1 এরকম ছিল। কিন্তু তোমরা জানো যে দুই তল অবতল হলে যেটা r1 তখন নেগেটিভ হয়ে যায়, আর যেহেতু দুটো তল অবতল এবং পরস্পরে কি না সমান, তাহলে কত না r1 = r2 = r। কিন্তু তোমরা জানো r1 টা নেগেটিভ হয়, তাহলে বুঝতেই পারছো বাইরে একটা নেগেটিভ সাইন কিন্তু চলে আসছে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/r, তাহলে এখান থেকে 1/f মানে কত p, তাহলে দেখো p সমানুপাতিক 1/r, অবশ্যই একটা মাইনাস সাইন থাকছে, ওই জন্য আমরা বইতে লক্ষ্য করে দেখবে সমানুপাতিক চিহ্নটাতে মাইনাস সাইন দিয়ে কোনো লাভ নেই, সেই জন্য আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি না। তো বইতেও দেখবে সেম সম্পর্ক কিন্তু রয়েছে। তার মানে উত্তল হোক কিংবা অবতল হোক দুটো তল, দুই ক্ষেত্রেই কিন্তু বক্রতা ব্যাসার্ধ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা কিন্তু কমে যায়, সেটা তোমরা মাথায় রাখবে। তোমাদের বইতে তিনটে গ্রিন বক্সের মধ্যে তিনটে জিনিস রয়েছে, যে দুটি পাতলা সমান ও বিপরীত ফোকাস দৈর্ঘ্যের লেন্স রয়েছে, একটা উত্তল এবং একটা অবতল, তারা পরস্পর সংলগ্ন অবস্থায় রাখা আছে, তাহলে তাদের ক্ষমতা কত। এবারে দেখো দুটি পাতলা রয়েছে এবং বিপরীত ফোকাস দৈর্ঘ্য রয়েছে এবং সমান, তাহলে আমাদের কি হয় এইটা হয়ে থাকে তুল্য ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, তুল্যাঙ্ক লেন্সে। তো f1 আর f2 এর মধ্যে কি রকম সম্পর্ক আছে না f1 f2 সমান কিন্তু বিপরীত, তার মানে এরকম বলতে পারি f1 = f আর f2 = -f, সমান ও বিপরীত বলেছে, তাহলে 1/f এর দেখো কি প্রবলেমটা দাঁড়াচ্ছে 1/f - 1/f। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো এই রকম কেসে আমরা একটা 0 পেয়ে যাচ্ছি, তাহলে 0 পেয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু f ইনফিনিটি পেয়ে যাচ্ছি। তবে লক্ষ্য করে দেখবে f কেন 1/f = 0, তাহলে f = কি 1/0, তো ইনফিনিটি, তো বইতেও দেখবে রয়েছে p = 0 আর f = ইনফিনিটি। ভেবে দেখো f = ইনফিনিটি কার জন্য হয়ে থাকে, সমান্তরাল কাঁচের প্লেট কিংবা যাকে আমরা বলি সমতল কাঁচের প্লেট। কেন p সমান হয় 1/f, তাহলে 1/f মানে 0, তার মানে একই মানে এবং বিপরীত ফোকাস দৈর্ঘ্য যুক্ত যদি পাতলা লেন্সকে পরস্পরের সঙ্গে গায়ে গায়ে যুক্ত করা হয়, অর্থাৎ লেন্সের সমবায় তৈরি করা হয়, সেই ক্ষেত্রে লেন্সের ক্ষমতা কিন্তু বেরোচ্ছে 0, আর লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অসীম। তার মানে সেই সমবায়টা এখন আর লেন্সের মতো আচরণ করছে না, না উত্তল লেন্স না অবতল লেন্স, এই যে সব রয়েছে তখন সে আচরণ করছে সমান্তরাল
কাঁচের মানে যাকে আমরা বলি সমতল কাঁচের প্লেটের ন্যায় আচরণ করছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে। দ্বিতীয় বলা হয়েছে লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় যদি বেশি হয় তখন কি হবে? না তখন উত্তল লেন্সের আমরা অভিসারী ক্ষমতার জায়গায় তার অপসারী ক্ষমতা নিয়ে আলোচনা করব, কারণ উত্তল লেন্স তখন অবতল লেন্সের মতো আচরণ করবে এবং অবতল লেন্সের অপসারী ক্ষমতার জায়গায় আমরা অভিসারী ক্ষমতা নিয়ে আলোচনা করব, কেন? তখন অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। আর তার থার্ড পয়েন্টে বলেছে চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম এবং লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ জি যদি মিউ এম, এম ফর মিডিয়াম, বৃদ্ধি পায় আর সেখান থেকে সে হয়ে যায় মিউ এম ড্যাশ, তখন কিন্তু যেহেতু মিউ বৃদ্ধি পেয়েছে সেই জন্য কিন্তু ক্ষমতা স্বাভাবিকভাবে হ্রাস পাবে, যেহেতু প্রতিসরাঙ্ক বেড়ে গেছে, তার মানে এই মিউ এর মানটা বেড়ে গেছে। তো এই বেড়ে গেছে মানে একটা এখান থেকে বুঝতে পারছি যে ক্ষমতা হ্রাস পাবে। নেক্সট হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কেন? মিউ এর দিকে বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে যে 1/f টা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে p এর সঙ্গে মিউ কি আছে না সরাসরি সম্পর্ক রয়েছে। তাহলে দেখো মিলিয়ে দেখো, যখন মিউ বেড়ে যাচ্ছে তখন কি বলছে? লেন্সের ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অর্থাৎ লেন্সের যে উপাদানের প্রতিসরাঙ্ক, সেই লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক তখন কিন্তু পরিবর্তন হয়নি, সেটা সেমই আছে, সেটা কিন্তু সেম। পরিবর্তন কোনটা হয়েছে? বাইরের মাধ্যম প্রয়োজন মতো যা ছিল তার থেকে যখন বেড়ে যায় তখন কিন্তু লেন্সের ক্ষমতা হ্রাস পায়। ওই জন্য দেখবে লেখা রয়েছে লেন্সের ক্ষমতা হ্রাস পায়। লেন্সের ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে ডেফিনেটলি ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এটা একটু মাথায় রাখবে। মিডিয়ামের কিন্তু বলছি, এই মিউর কথা বলছি না, এই মিউটা হচ্ছে লেন্সের নিজের উপাদানের প্রতিসরাঙ্ক। এইবারে আমাদের লাস্ট দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা পরিবর্তন। তো আমরা কশির সমীকরণটা পড়েছি। কশির সমীকরণে সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কিভাবে কোন আলোর বর্ণের যে ল্যামডার মান রয়েছে তার সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা পড়েছি। এটা কেমন ছিল? কশির সমীকরণ এইভাবে ছিল, মিউ ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার, এরকম সম্পর্ক ছিল। এই যে সমীকরণ আছে যেখানে a হচ্ছে আর b হচ্ছে ধ্রুবক, তাহলে রাফলি আমরা এরকম বলতে পারি মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কয়ার, মানে ল্যামডা বাড়লে প্রতিসরাঙ্ক কমে। তো এই যে থিওরিটা আমরা জানি, তোমরা একটু ভেবে দেখো, আমরা এই যে সূত্রটা অর্থাৎ লেন্স নির্মাতার যে সূত্র ছিল, তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউ এর সঙ্গে ল্যামডা স্কয়ারের কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে কিন্তু আমরা এরকম একটা কিন্তু পাচ্ছি। তো তোমরা এখানেও দেখবে এরকম একটা সম্পর্ক কিন্তু পাওয়া যাচ্ছে। কেন এরকম পাওয়া যাচ্ছে? না দেখো এই যে সম্পর্কটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারি এই সম্পর্কটা পাওয়া যাচ্ছে। এই যে f proportional to 1 by mu minus 1, আবার mu এর মান একের থেকে বেশি, তার মানে ইন শর্ট f proportional to 1 by mu বলতে পারি। তার মানে কি mu এর মান বেশি হলে f এর মান কিন্তু কমে যায়, আর mu আবার ল্যামডা স্কয়ারের সঙ্গে এরকম ব্যস্তানুপাতিক। তার মানে এই সম্পর্ক থেকে এটা ইজিলি বলা যাবে, তাই তো? তা তোমার যদি বলা হয় বেশি, ধরো লাল আলো এসে পড়েছে আর বেগুনি আলো এসে পড়েছে, কার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বেশি? ডেফিনেটলি লাল আলোর ক্ষেত্রে বেশি। তো সেইটাই দেখো এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে অন্যান্য আলোর তুলনায় দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর ক্ষেত্রে কিন্তু এইটা বেশি হয়। এবার ক্ষমতা আমরা কি করে বের করব? না p কত হয়? 1 বাই f হয়। তাহলে 1 বাই f দাঁড়াচ্ছে। তাহলে বুঝতেই পারছো আমরা p এর সঙ্গে ল্যামডার একটা সম্পর্ক পাচ্ছি। সেই সম্পর্কটা কেমন? না 1 বাই ল্যামডা স্কয়ার। কি করে? না 1 বাই f, 1 বাই f মানে কত? মিউ মাইনাস 1 1 বাই r1 মাইনাস 1 বাই r2। দেখো একটু আগে f সমানুপাতিক ল্যামডা স্কয়ার হয়েছিল, তাহলে ব্যস্তানুপাতিক হয়ে গেছে এখানে, স্বাভাবিকভাবে সেই সাপেক্ষে এটাও চেঞ্জ হবে। তাহলে দেখো ল্যামডা বেশি হলে কিন্তু ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেহেতু বেড়ে গেছে সেই জন্য ক্ষমতা হ্রাস পাচ্ছে। তো এটা শর্ট প্রশ্ন করতে প্রচুর কাজে লাগবে। এই জন্য পরিষ্কার বলা রয়েছে লাল বর্ণের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা কম হবে। এবার নেক্সট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে লেন্সের f সংখ্যা। এই যে লেন্সের f সংখ্যা পরীক্ষাতে সংজ্ঞা রয়েছে, আর এই টার্মটা বেশি কাজে লাগে আমাদের 5th চ্যাপ্টারে অর্থাৎ আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টারে, স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে।
আপাতত আমাদের সংখ্যাটা জেনে রাখা দরকার আছে। লেন্সের f সংখ্যাকে ছোট f দিয়ে প্রকাশ করা হয়, আর যে কোনো লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু লেখা হয় কিংবা পরিমাপ করা হয় তার উন্মেষে ব্যাসের গুণিতক আকারে, অর্থাৎ এইভাবে লেখা হয়। কিরকম না, d যদি তার উন্মেষের ব্যাস হয়, সেটা f যদি তার ফোকাস দৈর্ঘ্য হয়, তাহলে এইটা লেখা হয় ক্যাপিটাল D ইকুয়ালস টু ক্যাপিটাল F বাই স্মল f। তো এখানে দেখতেই পাচ্ছ ক্যাপিটাল D ইকুয়ালস টু ক্যাপিটাল F বাই স্মল f। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল F বাই স্মল f, এই স্মল f টাই হচ্ছে লেন্সের f সংখ্যা, আর f টা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, আর তার উন্মেষের ব্যাস হচ্ছে d। তাহলে দেখতেই পাচ্ছ যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা d ইনটু f, তার মানে গুণিতক আকারে ব্যাসে প্রকাশ করা হচ্ছে। এই জিনিসটা আমাদের খুব কাজে লাগে। সেটা হচ্ছে ধরো তোমাকে বললো লেন্সের f সংখ্যা এরকম, মনে করো লেন্সের এরকম f/b50, এইটা হচ্ছে তা বলতে কি বোঝো। তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে দেখো 15 তাহলে লেন্সের যে উন্মেষের ব্যাস, সেই উন্মেষের ব্যাস হচ্ছে তার f, যেহেতু 15 মান হচ্ছে f সংখ্যাতে, তাহলে লেন্সের উন্মেষের ব্যাস তার ফোকাস দৈর্ঘ্যের, যেহেতু f এর মান 15, তাহলে কত 1/15 অংশ। আবার বলছি, লেন্সের উন্মেষের ব্যাস লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ, সেই 1/15 অংশের জন্য এইটা কিন্তু লেখা হয়েছে, এটা মাথায় রাখবে। তারপরের পেজে লাস্ট থিওরি এসে দেখো ক্ষেত্রের গভীরতা। লেন্স দিয়ে কোন সমতলকে যখন আমরা ফোকাস করি, তার সামনে থাকা কোন বিন্দু, একটা সমতল ধরে এটা, এর সামনে থাকা একটা বিন্দু এবং পেছনে থাকা একটা বিন্দু, দুটো বিন্দু পর্যন্ত কিন্তু স্পষ্ট প্রতিবিম্ব কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সামনে একটা বিন্দু এবং পেছনে একটা বিন্দু, সেই দুটো বিন্দুর মধ্যে কিন্তু দূরত্ব কিংবা যাই বলতে পারো, সেই দুটো বিন্দু সুস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। এই দুটো বিন্দু যে দূরত্ব, মানে সামনের তলের বিন্দুটা এবং বিপরীত তলে মানে পেছনের তলে বিন্দুটা, এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব, তাকেই বলা হয় যে ডেপথ অফ ফিল্ড কিংবা ক্ষেত্রের গভীরতা। এবার দেখবে যে লেন্সের f সংখ্যা যত বেশি, যেমন ধরো এখানে 15 ছিল, কারণ যদি 20 হয়, তার ক্ষেত্রের গভীরতা বেশি, কারণ তখন সে ডিসটেন্সটা তত বেশি বাড়বে, যেহেতু লেন্সের f সংখ্যাটা বেড়েছে। তাহলে মাথায় রাখবে লেন্সের f সংখ্যা বাড়া মানে ক্ষেত্রের গভীরতাও কিন্তু বাড়া। এটা ফটোগ্রাফি কিংবা আলোকীয় যন্ত্রাদিতে এই জিনিসটা বেশি গুরুত্ব পায়। তো এটা তোমরা মাথায় রাখবে যে লেন্স দিয়ে কোনো সমতলকে ফোকাস করা হলো, তাহলে সেই তলে একটা বিন্দু এবং অপোজিট তলে কিংবা পেছনের তলে একটা বিন্দু, তাদের মধ্যে কিন্তু সুস্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায় এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলে থাকি লেন্সের f সংখ্যা। আর লেন্সের f সংখ্যা যত বেশি হয়, ক্ষেত্রের গভীরতা তত বাড়ে। তার মানে কি, যে যে দুটো ডিসটেন্সটা পেলাম সেটা কিন্তু লেন্সের f সংখ্যা নয়, সরি, সামনে পয়েন্ট ডিসটেন্স, সেটাকেই আমরা বলি ক্ষেত্রের গভীরতা। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, সামনের বিন্দু এবং পেছনে যে তল রয়েছে তার বিন্দু, যেখানে তাকে ফোকাস করা হয়েছে, মানে একটা সমতলকে ফোকাস করা হলো, ফোকাস করার পর সামনের বিন্দু এবং পেছনের বিন্দু, সেখানে সুস্পষ্ট প্রতিবিম্ব পাচ্ছি আমরা, সেই দুটোর মধ্যে দূরত্বকে আমরা বলছি ক্ষেত্রের গভীরতা। তাহলে বলা যেতে পারে সামনের বিন্দু এবং পেছনের বিন্দুর মধ্যে যে পুরো জায়গাটা রয়েছে, পুরো দূরত্ব রয়েছে, সেখানে কিন্তু প্রতিবিম্ব গঠন হতে পারে পরিষ্কারভাবে। তো এটা মাথায় রাখতে হবে। যত বস্তুই রাখবো কেন, সবাই প্রতিবিম্ব স্পষ্ট কিন্তু আমরা পেয়ে যাবো। একেই বলা হয় ক্ষেত্রের গভীরতা। আর ক্ষেত্রের গভীরতা নির্ভর করছে f সংখ্যার উপরে। f সংখ্যা যদি বেশি হয়, ক্ষেত্রের গভীরতাও বেশি হয়। তোমাদের এখানে গাণিতিক উদাহরণগুলো রয়েছে, থিওরি এখানেই শেষ হচ্ছে। তোমরা এই 1 এর দাগ থেকে 8 এর দাগ অবধি সবগুলো, তারপরে তোমরা সব 12 দাগে যে অঙ্ক রয়েছে, প্রমাণ রয়েছে 12 এবং 13, সেটা খুবই পরীক্ষার জন্য, এটা মাথায় রাখতে হবে তোমাদের। 12 এবং 13, স্পেশালি 12 তো খুবই ইম্পর্টেন্ট, এবং 13টাও। তারপরে দেখবে 14, 16, 17, 18 আর 23, 26, 29, 30, 32, বাকিগুলো যদি দেখতে পারো প্র্যাকটিস হবে। আর হায়ার অর্ডার থিংকিং স্কেলে অন্তত সবগুলো দেখতে পারলে ভালো হয়। অন্তত 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ, 7 এর দাগ, 9 এর দাগ, 10, 12, 13, 14, 15, 16 থেকে টানা 22 অবধি, তারপর 24, 25, 27, 28, 29, 30,
34, 35, 37, 38, 39 এগুলো দেখবে। এনসিইআরটি 1 থেকে 5 অবধি ভালো করে দেখবে। তারপর তোমাদের অধ্যায়ের অনুশীলনীর শেষে দেখবে, মানে পুরনো বইতে 695 পেজে এইচএস এর প্রশ্ন উত্তরগুলো করা রয়েছে সেগুলো দেখবে। আর ডব্লিউবিজেই, এআইট্রিপল এবং নিটের যে প্রশ্নগুলো রয়েছে স্পেশালি, এখানে পুরনো বইতে নিটের প্রশ্ন নেই কিন্তু এআইট্রিপল প্রশ্ন রয়েছে, তো এই যে প্রশ্ন রয়েছে মানে যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করে দেওয়া রয়েছে সেগুলো দেখবে। সেগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে, এন্ট্রান্সের প্রস্তুতির জন্য কিছুটা হেল্প হবে আর এইচএস এর জন্য প্রস্তুতিও হবে। এইখানে শেষ করছি এই ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে সেটা। তারপরে আমরা এমসিকিউ সেট 1 সেট 2 অঙ্ক নিয়ে পরের ভিডিওগুলোতে আলোচনা করে চ্যাপ্টারটা কমপ্লিট করব। তাহলে থিওরি এই ভিডিওতে শেষ হচ্ছে। আশা করি তোমাদের থিওরি বুঝতে কিছুটা হলেও হেল্প হয়েছে। তোমরা দেখবে, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।